আমার মনে হয় 3Dর উপর নির্ভর করে এটা, ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন। আনুপাতিক হারে পুলিশের যতটা বাড়ার কথা ছিল সেই হারে আনুপাতিক হারে পুলিশের সংখ্যাটা তত বাড়েনি। কম সংখ্যক পুলিশ দিয়ে প্রচুর কাজ করতে হচ্ছে, এই একটা পুলিশের ওপর প্রচণ্ড চাপ। একটু ম্যান পাওয়ার যদি বাড়ানো যায় তাহলে পরে এই সমস্যাগুলোর সমাধান আরও ভালোভাবে করা যায়। যুব সমাজকে এই মাদক বর্জন করতে হবে। শুধু পুলিশ সমস্ত কাজ করে দেবে সেটা সম্ভব না, সমাজটাকে পাল্টে দেওয়া পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আজ আমাদের স্পেশাল গেস্ট, ৩৫ বছর তিনি পুলিশ কর্মী, অবসর গ্রহণ করেছেন রিটায়ার্ড ডিএসপি হিসেবে ১৯৮৫ থেকে ২০২০। আজ জানব পুলিশের কাহিনী একজন পুলিশের থেকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সের এই এপিসোডে। আজ রয়েছেন অরিজিৎ গোস্বামী, রিটায়ার্ড ডিএসপি। নমস্কার। নমস্কার অরিজিৎ বাবু, আপনাকে স্বাগত শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। আজ কেমন আছেন আগে শুনবো, তারপর আজ আমাদের বিভিন্ন কাহিনী, বিভিন্ন আপনার পথ চলা শুনবো। কেমন আছেন আগে শুন। আছি, রিটায়ার্ড লাইফ চলে যাচ্ছে। আচ্ছা, একজন পুলিশ কর্মীর যে অভিজ্ঞতা কর্মজীবনের, তা যদি একটু ছোট করে আমরা শুনি। পুলিশ কর্মী হিসেবে অভিজ্ঞতা যেটা আমি সঞ্চয় করেছি, আমার মনে হয় 3Dর উপর নির্ভর করে এটা, ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন। এই তিনটে যদি পুলিশ কর্মচারী একজনের ভেতর থাকে তাহলে পরে সে সমস্ত বাধা অতিক্রম করে যেতে পারবে না, তার কোনো অসুবিধা হবে না। ধৈর্য তার সঙ্গে ভীষণ দরকার। আচ্ছা, ডিএসপি হিসেবে আপনার দায়িত্বের মধ্যে কোন দিকটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে? ডিএসপি হিসেবে আমি এখানে এসিপি ট্রাফিক ছিলাম। সেই সময় আমাদের এখানে ট্রাফিক কনজেশন এখনও আছে, তখনও ছিল। যেটা আমার যেটা অবজারভেশন সেটা হলো শিলিগুড়িতে অল্টারনেটিভ রাস্তার বড্ড অভাব। যেটা কলকাতায় আমরা পাই অল্টারনেটিভ রাস্তা, ট্রাফিক ডাইভারশন করা যায়, এখানে সেটা একটু অসুবিধা ছিল। এই কারণে অল্টারনেটিভ রাস্তার বড্ড অভাব। শিলিগুড়ি শহরটা কোনো সেরকমভাবে প্ল্যান্ড সিটি নয় এটা, সেই জন্য এখানে রাস্তার অভাবের জন্য আপনি হাজার ট্রাফিক কনস্টেবল, ট্রাফিক অফিসার আপনি রাস্তার উপর দাঁড় করিয়ে দিন, কিন্তু তাদের ট্রাফিক রেগুলেশন করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ এখানে রাস্তার অভাব। অল্টারনেটিভ রাস্তা হচ্ছে, এশিয়ান হাইওয়েজ অনেক রাস্তা ফ্লাইওভার করছেন। আগামী দিনে আশা করি এই অসুবিধাগুলো নিশ্চয়ই দূর হবে এবং দার্জিলিং মোড়ের যে ট্রাফিক কনজেশন যেটা সবাইকে খুব নাড়া দেয়, সেটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, শিলিগুড়িতে আপনি কর্মজীবনে কত বছর ছিলেন? কত বছর থেকে? শিলিগুড়িতে অ্যাকচুয়ালি আমি রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ দার্জিলিং ছিলাম 4.5 বছর। তখন শিলিগুড়ি ছিল দার্জিলিং ডিস্ট্রিক্টের ভেতরেই, তখন আনডিভাইডেড দার্জিলিং ডিস্ট্রিক্ট, কালিম্পং, কার্শিয়াং, শিলিগুড়ি। সেটা কোন সাল? সেটা হলো গিয়ে 2008 সাল থেকে আমি পোস্টিং হয়ে যাই 2011 সালে। আচ্ছা, সেই সময়টা শিলিগুড়ি শহরে যদি জিজ্ঞেস করি সমস্যাটা কি, মানে বেসিক্যালি যদি শিলিগুড়ি শহরে আপনি কাজ করেন সেক্ষেত্রে গিয়ে শিলিগুড়ি শহরে তো ট্রাফিকের সমস্যা একটা আপনি বললেন, সেটা আমরা ডিসকাস করবোই। তাছাড়া আর কি সমস্যার সমাধান, সমস্যাগুলো ট্রাফিক সমস্যার আরেকটা মস্ত বড় করে পার্কিং লট নেই। পার্কিং লট না থাকার জন্য আপনি যদি 11টার সময় হিলকার্ট রোড দেখবেন ফাঁকা উন্মুক্ত মাঠ, প্রচুর ব্ল্যাক পিচ টপ অনেকটা, কিন্তু আপনি তারপরে দেখবেন রাস্তার ওপরেই পার্কিং করে রাখা হয়, তার জন্য ট্রাফিক কনজেশনটা অনেক বেড়ে যায়, মুভেবল ট্রাফিকের সংখ্যা স্ট্যাগনেন্ট হয়ে যায়। এই জন্যই যেহেতু এখানে কোনো পার্কিং লট নেই, পার্কিং লটটা হওয়া খুব দরকার বলে আমি মনে করি। সেটা যদি হয়ে যায় তাহলে এই ট্রাফিক কনজেশন যেটা সেটা অনেকটাই কমে যাবে এবং স্মুথ ট্রাফিক রেগুলেশন ঠিক হবে। আপনি 2008 থেকে তখন ট্রাফিকের দায়িত্ব সামলেছেন? না, তখন আমি ছিলাম রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ। তখন ট্রাফিক দেখতেন আমাদের ডিএসপি ট্রাফিক, সেই সময় প্রশান্ত চন্দ্র ছিলেন, উনি দেখতেন ট্রাফিকের দায়িত্ব। আমি সেই সময় মানে
রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ দার্জিলিংকে এন্টার জেলাটাই দেখতে হতো। ট্রাফিক সমস্যার সমাধান যদি আমি সমস্যাগুলো এগুলো যখন দেখে প্রথম থাকেন। অন প্রমোশন এসএপি হয়ে আসি, হুম হুম, তারপরে এখানে আমাদের সিপি ছিলেন জয়রামন সাহেব, আচ্ছা, উনি তখন আমাকে কিছুটা ট্রাফিকের দায়িত্ব দেখতে বলেন। হুম হুম। তখন আমি এটা অনুধাবন করি যে ট্রাফিকটা একটা মস্ত বড় ইস্যু শিলিগুড়ির বুকে। তো সেটা সমাধান সূত্র তখনও সমাধান বেরোয়নি, সূত্র এখনো বেরোয়নি। অল্টারনেটিভ রাস্তা হচ্ছে তো এখন, হুম হুম এখন তো হুম, হচ্ছে, এখন তো দেখবেন আপনি ট্রাফিক কনজেশন অনেকটা কমে এসছে, হুম, আরও কমবে। হুম, অল্টারনেটিভ রাস্তা যখনই তৈরি হয়ে যাবে, হুম, হুম, ফ্লাইওভার যখনই তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এই ট্রাফিক কনজেশনটা তখন আর থাকবে না। হুম। তাহলে সমাধান সূত্র এটাই, যদি ফ্লাইওভার তৈরি হয় তাহলে। ফ্লাইওভার, অল্টারনেটিভ রাস্তা, এগুলোকে আরেকটু সবাইকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে পরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দিনে দিনে দেখতে পাওয়া যাচ্ছে যে ট্রাফিক সমস্যাগুলো দিনে দিনে বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি মনে হয় যে প্রচুর ভেহিকেলের এখন সংখ্যাটা বেশি, সেক্ষেত্রে কি? প্রচুর ভেহিকুলার ট্রাফিকের রেজিস্ট্রেশন শিলিগুড়ির বুকে প্রায় 25,000 হয় বছরে। তাহলে প্রত্যেকটা বাড়িতে এখন একটা জায়গায় দুটো করে বাইক, দুটো করে ফোর হুইলার। ন্যাচারালি ভলিউম অফ ট্রাফিকটা মানে ভেহিকেলটা প্রচুর বেড়ে যাচ্ছে না, হুম হুম, সেই জন্যই ট্রাফিক কনজেশনটা আরও বেশি হচ্ছে। আচ্ছা, তাছাড়া সাধারণ মানুষকেও একটু ভাবতে হবে হুম, যে আমি যে ফোর হুইলার বা টু হুইলার যেটা চালাচ্ছি, সেটা সেটা যে ঠিক জায়গায় পার্কিং করছি কিনা, অন্য মানুষের অসুবিধার কারণ হচ্ছে কিনা, সেটা সেটা অনেকে আমরা ওয়াকিবহাল নেই। সেটা নিয়ে আমাদের আরেকটু সজাগ হওয়া দরকার বলে আমি মনে করি। আচ্ছা। আপনি তো যেহেতু কর্মসূত্রে পুরো বাংলায়, যদি বলি পশ্চিমবঙ্গে প্রচুর জায়গায় থেকেছেন, প্রচুর জায়গায় গিয়েছেন, তো সেক্ষেত্রে তখনকার বাংলা এখনকার বাংলা কেমন দেখছেন, কি পার্থক্য দেখেন? পপুলেশন বেড়েছে, প্রচুর পরিমাণে পপুলেশন বেড়েছে। আনুপাতিক হারে পুলিশের যতটা বাড়ার কথা ছিল, সেই হুম হারে আনুপাতিক হারে পুলিশের সংখ্যাটা তত বাড়েনি। হুম, হুম কম সংখ্যক পুলিশ দিয়ে প্রচুর কাজ করতে হচ্ছে, এই হুম, একটা পুলিশের ওপর প্রচণ্ড চাপ, যেটা আরও বাড়ানোর দরকার। আনুপাতিক হারে যদি আপনি লোকসংখ্যার বিচার করেন, তাহলে পরে আরেকটু বাড়ানো হলে, বাড়লে পরে ভালো আর কি, আমি মনে করি সেটা। আচ্ছা, শিলিগুড়িতে ট্রাফিকের সমস্যা ছাড়াও আর কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আপনাকে যখন আপনি কর্মরত ছিলেন শিলিগুড়িতে? মেজর যদি কোনো সমস্যা বলি ট্রাফিক ছাড়া। শিলিগুড়িতে দেখুন, এটা কসমোপলিটন সিটি, হুম হুম, এখানে বিভিন্ন জাত উপজাতি, তাছাড়া বর্ডারিং ডিস্ট্রিক্ট আছে, বর্ডারিং নেশন আছে, বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে। হুম হুম, সুতরাং এখানে যদি সমস্যা বলতে শুরু করি, তার অনেক 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 সমস্যা। হুম, এইগুলোকে যদি আমাদের কমব্যাট করতে হয়, তাহলে পরে আমরা যেগুলো পুলিশিংয়ের মাধ্যমে যেগুলো করার চেষ্টা করি, যথেষ্টই করি, হুম হুম। এবং সেটাকে আরও সুচারুভাবে সম্পন্ন করতে গেলে আরেকটু ভালো সুপারভিশন দরকার, যাতে পুলিশ আরও সুনামের সঙ্গে কাজ করতে পারে, কোন যাতে জায়গায় সেই সুপারভিশনটা ল্যাক হচ্ছে বলে মনে হয়? এটা ঠিক অ্যাকচুয়ালি কোন জায়গাটায় ল্যাক হচ্ছে এটা বলা একটু মুশকিল, কারণ সুপারভাইজিং অফিসারের সংখ্যাও তো বাড়ছে, হুম হুম, তারাও তো চেষ্টা করছেন, কিন্তু আমি যেটা মনে করি সেটা আর একটু ম্যান পাওয়ার যদি বাড়ানো যায়, হুম। তাহলে পরে এই সমস্যাগুলোর সমাধান আরও ভালোভাবে করা যায়। রিসেন্ট আমরা শহরে দেখছি যে প্রতিনিয়ত না মাদক কারবারির প্রচণ্ড লেনদেন, মাদক কারবারির সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে মহিলারাও যুক্ত হচ্ছেন, এমন খবরও প্রতিদিন প্রায় উঠে আসছে। মাদক কারবারির সংখ্যা শিলিগুড়ি শহরে এতটা ছিল না। তো সেক্ষেত্রে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে পুলিশের প্রশাসনের কোনো একটা জায়গায় যে টাইট গ্রিপ, সেটার একটু অভাব না, রয়েছে? পুলিশের গ্রিপ যথেষ্টই টাইট আছে, হুম হুম হুম, পুলিশ যথেষ্টই ভালো কাজ করছে, এবং সেই জন্যই আপনাদের সামনে উঠে আসছে যে এত মাদক কারবারি ধরা পড়ছে, হুম হুম, এত মাদক ধরা পড়ছে শিলিগুড়ির বুকে, যেগুলো এগুলো আস্তে আস্তে এর আমাদের প্রত্যেকটা যুব সমাজকে এর জন্য এগিয়ে আসতে হবে, হুম, যুব সমাজকে এই মাদক বর্জন করতে হবে। শুধু পুলিশ সমস্ত কাজ করে দেবে সেটা সম্ভব না, সমাজটাকে পাল্টে দেওয়া পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশ হলো একটা সমাজেরই একটা অংশ, হুম হুম, সমাজ থেকেই উঠে এসছে পুলিশ, পুলিশ অন্য কোনো গ্রহ থেকে আসেনি। সুতরাং পুলিশকে যদি ঠিকভাবে কাজ করতে হয়, তাহলে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রপার ইনফরমেশন যদি পুলিশ পায়,
তাহলে পরে কোনো মাদক পাচারকারীর পক্ষেই সম্ভব না সেগুলোকে পাচার করা। পুলিশ সেই ইনফরমেশনগুলো পায়, পুলিশের নিজস্ব ইনফরমেশন আছে, পুলিশ সেগুলো ট্র্যাক করে, তার জন্যই পুলিশ এত সাকসেসফুলি সেগুলোকে সিজ করতে পারে, সেগুলোর এগেনস্টে কেস করতে পারে, সেগুলোর এগেনস্টে অ্যাকশান নিতে পারে। সুতরাং পুলিশের মাল্টিপল টাস্ক। পুলিশকে সুতরাং আমাদের সমাজের বুকে পুলিশকে মনে করা হয় একটা অন্য গ্রহের মানুষ। পুলিশ তারা সব কিছু করতে পারে, কিন্তু পুলিশের একটা নির্দিষ্ট সীমানা আছে, বাধ্যবাধকতা আছে। সেক্ষেত্রে একটু অসুবিধা তো আছে বটেই। আচ্ছা, কোনো জায়গায় এই যে সমস্যাগুলো উঠে আসে বারবার, মাদক কারবার বা মহিলা পাচার বা যেমনটা বললেন যুব সমাজ, সেক্ষেত্রে কি কোনো জায়গায় মনে হয় যে সোশ্যাল মিডিয়ার কোনো ইনফ্লুয়েন্স রয়েছে? নিশ্চয়ই, আমি 100বার মনে করি সোশ্যাল মিডিয়ার যারা আমাদের ছোট ছোট ভাই বোনরা কাজ করছে সোশ্যাল মিডিয়ায়, যারা ভালো দিকটা আমি যদি দেখি, খারাপ দিকটা বলবো না, ভালো দিকটা যদি দেখি, তাহলে পরে তারা অনেক ইনফরমেশান তার থেকে আমরা গ্যাদার করতে পারি, তার থেকে একের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশান পাইও, সেটা অনেক সময় কাজেও লাগে। এমন নয় যে সেটা সব, যেগুলো বাজে জিনিস সেগুলোকে তো পরিহার করতেই হবে। সমাজে ভালো মন্দ দুটোই আছে, সুতরাং আমি ভালোটাকেই নেব, মন্দটাকে আমি পরিহার করব। আপনি রয়েছেন, আপনার সাথে এখন যে গল্পগুলো হচ্ছে বা এই যে কথাগুলো আমরা বলছি, সেগুলো একটু ভারী হয়ে যাচ্ছে। এবার একটু ছোটবেলার দিকে যাই। ছোটবেলা কোথায় কেটেছে এবং কেমন কেটেছে? শিলিগুড়ি জলপাইগুড়ি মিলিয়ে? শিলিগুড়ি জলপাইগুড়ি মিলেই আমার স্কুলিং। শিলিগুড়িতে আমি বয়েজ স্কুলেও পড়েছি, আমি 5 বছর পড়েছি। শিলিগুড়ি বয়েজ স্কুলের স্টুডেন্ট ছিলাম আমি। ওখান থেকে বাবার ট্রান্সফারেবল জব ছিল, বাবা ছিলেন রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার। তো সেই সূত্রে আবার জলপাইগুড়ি যাওয়া, জলপাইগুড়িতে আবার এফডিআই স্কুলে আমরা হায়ার সেকেন্ডারি লাস্ট ব্যাচ। আচ্ছা, 76-এ আমি হায়ার সেকেন্ডারি পাস করি। তারপরে কলেজ আমার জলপাইগুড়ি কমার্স কলেজ, ওখান থেকে লতে ভর্তি হয়। ল পড়তে পড়তেই চাকরি। প্রথম আমার এটাই ইন্টারভিউ। তখন আমাদের কী বলে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে আমাদের কল আসতো। সেই সময় প্রথম কলেই আমার চাকরি হয়ে যায়। তখন জানতাম না পুলিশের চাকরি, আমার বংশের কেউ কোনোদিনও পুলিশের চাকরি করেনি, পুলিশের মধ্যে কোনো ধারণাই ছিল না। যেহেতু সরকারি চাকরি যোগদান করে ফেলেছিলাম আর কি, তারপরে তো নিজেকে পুলিশ অফিসার হিসেবে প্রতিপন্ন করা, চেষ্টা করা যতটা সম্ভব ভালোভাবে কাজ করার। পুলিশে যখন চাকরি করছেন তখন অনুপ্রেরণা কে জোগালো? এরকম হয় না যে এমন সময়টা তো হয় যে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রেই হয় যে কোনো একজন সিনিয়র আছে বা কেউ একজন আছে, তাকে আইডল মনে করে এগিয়ে যাওয়া বা কিছু। পুলিশের ক্ষেত্রে সে কে ছিল? পুলিশের অনেক অফিসার ছিলেন যাদেরকে আমরা আইডল হিসেবে মনে করি, যাদেরকে দেখে আমরা শিখেছি কীরকম করে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কীরকম করে মানুষের সঙ্গে মিশতে হয়, কীরকম করে মানুষের বিপদে এগিয়ে যেতে হয়। অনেকেই ছিল, অনেকের আন্ডারে, অনেক ভালো ভালো অফিসারের আন্ডারে কাজ করার সৌভাগ্য পেয়েছি। সেই তুলনায় আই এম লাকি এনাফ যে আমি ওনাদের আন্ডারে কাজ করার সুযোগ পেয়েছি রাদার। আচ্ছা, লেখাপড়ার বাইরে যদি পুলিশ না হতেন তাহলে কি হতেন? কি মনে হয়, যদি আপনি না হতেন, যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তখন কলটা না আসতো, যদি ফ্যামিলির কেউ পুলিশ কর্মী ছিলেন না, হঠাৎ করে আপনি পুলিশে না যেতেন, তাহলে আপনি কি হতেন? বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসতাম, যেটা চাকরি পেতাম সেটার মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা। আমাদের তো আমরা ব্যবসাদার নই, মানে ব্যবসাদার ফ্যামিলির ছেলে নই, সেই জন্য আমাদের বাবাও চাকরি করেছে, সেটাই দেখে এসেছি। বাবারাই তো ছেলেদের কাছে আইডি হয় না, তা সেই জন্যই চাকরি করাটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। সেই জন্যই ভেবেছিলাম অন্য কোনো কম্পিটিটিভ পরীক্ষায় অন্য কোনো চাকরি যদি সুযোগ পাই সেখানে জয়েন করব। পুলিশের সুযোগ হয়ে গেছে, পুলিশে জয়েন করে ফেলেছি। আচ্ছা, যেহেতু ফ্যামিলির কেউ পুলিশে ছিল না, সুতরাং পুলিশের ব্যাকগ্রাউন্ড কেমন হয়, পুলিশের কর্মীরা কিভাবে কাজ করেন, এবং এখনকার দিনের মতো অত টিভি বা অত কিছুর প্রচলন বা অত কিছু তো ছিল না, মানে যেটা আপনি গ্যাদার করতে পারবেন চাই জিনিসটা। তো সেক্ষেত্রে যখন প্রথম পুলিশ কর্মী হিসেবে নিযুক্ত হলেন এবং দেখলেন কি পুরোটা কি একদমই আলাদা, মানে চাকরির থেকে অন্যরকম, মানে পুলিশ কর্মী হিসেবে কি এক্সপিরিয়েন্স প্রথম ছিল এই চাকরিতে জয়েন করার পর? পুলিশ কর্মী হিসেবে প্রথম যেটা আমাকে খুব নাড়া দিয়ে গেছিল সেটা হলো আমাদের হেয়ার কাট। আচ্ছা, হেয়ার কাটটা এমন করে দেওয়া হয় প্রথম ট্রেনিংয়ে, পিটিসিতে জয়েন করার পর অ্যাজ ক্যাডেট,
যাতে আর তুমি 2-3 মাস বাইরে বেরোতে একটু মানে লজ্জা বোধ করো, আচ্ছা সেইটা। তারপরে এত রিগোরাস ট্রেনিং আমাদের হুম, এবং এত ডিসিপ্লিন, সেটা শিখেছি। ডিসিপ্লিন কাকে বলে, ম্যান ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট কাকে বলে, সেটা শিখেছি পুলিশের ট্রেনিং থেকে। এবং নিজেকে অনেক ফিট মনে হয়েছে সেই সময় ট্রেনিং করতে গিয়ে। 16 ফিটের আমাদের অবস্ট্যাকলস ছিল, সেগুলোকে পার করতে হয়েছে, হুম, হুম, হর্স রাইডিং করতে হয়েছে, মোটর ড্রাইভিং শিখতে হয়েছে, মোটর সাইকেল ড্রাইভিং শিখতে হয়েছে, তারপরে রোড রান করতে হয়েছে। হুম, হুম। এগুলো এগুলো তো ছিল, এগুলো দিস ইজ এ পার্ট অফ ট্রেনিং। সুতরাং নিজেকে অনেকটা তৈরি করা গেছে মনে করি সেটা। ট্রেনিং এর সূত্রে কি অনেক ক্ষেত্রে শুনতে পাওয়া যায় যে আর পুলিশের ট্রেনিং পারছে না, অনেকে চলে আসছে, আপনার কোনো সময় এরকম মনোবল না, এরকম ভাঙেনি? সময় কোনো মনে হয়নি, কষ্ট হয়েছে, অনেক সময় পায়ে ব্যথা হয়েছে, হোল নাইট মার্চ করিয়েছে, পায়ে ব্যথা হয়েছে। পরের দিন আবার সব আমাদের ব্যাচমেটরা ছিল না, হুম, হুম, হুম। একজন একজনের অনুপ্রেরণা। বাহ। ব্যাচমেটরা ভীষণ, আমাদের একটা হোমলি অ্যাটমসফিয়ারে আমরা হুম। ট্রেনিং করেছি। আপনার আমরা ট্রেনিং ওয়েস্ট ক্যাম্প বেঙ্গল, কোথায় ছিল? ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, ট্রেনিং ক্যাম্প কোথায় ছিল? আমাদের পুলিশ ট্রেনিং কলেজ ব্যারাকপুর। ব্যারাকপুর। হুম, ওখানে আমাদের ক্যালকাটা পুলিশ সার্জন, আমরা হুম, একসঙ্গে ট্রেনিং করেছি হুম, এবং হুম, খুব একটা আনন্দঘন পরিবেশে একদম মানে হস্টেল লাইফ আমরা লিড করেছি এবং হুম, হুম। খুব দারুণ। এখনও আমাদের প্রত্যেক ব্যাচমেটের সঙ্গে আমাদের একটা গেট টুগেদার হয়, আচ্ছা রিইউনিয়ন হয় আচ্ছা। প্রতি বছর। হুম, হুম, কলকাতায় হয় সেটা, আমি প্রতি বছর অ্যাটেন্ড করার চেষ্টা করি। হুম, হুম। এবার সব অবশ্যই যেতে পারিনি শারীরিক একটু অসুস্থতার জন্য, কিন্তু ওটা আমাদের ব্যাচমেটদের নিজের ভাইয়ের চেয়ে কোনো অংশ কম না, ব্যাচমেট ব্যাচমেটই হয়। ওই একটা আলাদা বন্ডিং। আলাদা আর একটা এই 12 মাসের 1 বছরের ট্রেনিং একসঙ্গে থাকা, ও একটা দারুণ দারুণ। ওই ওটা একটা ওই বলতে গিয়ে একটা নস্টালজিক একটা ব্যাপার নস্টালজিক চলে আসে। ব্যাপার একদম, এখনো পিছতে গেলে ওই দিনগুলো মনে পড়ে। আমাদের ব্যাচমেটদের সঙ্গে দেখা হলেও পুরনো স্মৃতিগুলো সব ফিরে আসে একটা একটা করে, নাড়া দিয়ে যায় আর কি। খুব নস্টালজিক ব্যাপার ওটা একটা। আচ্ছা পুলিশের এই চাকরিতে যতদিন পুলিশ কর্মী ছিলেন কোথায় কোথায় আপনার পোস্টিং হয়েছিল এবং সবচেয়ে কঠিন কোন জায়গাটা মনে হয়েছিল যে এই জায়গাটায় যে আমি আছি এটা আমার কাছে সবচেয়ে কঠিন, মানে পুরো চাকরির মধ্যে কোথায় কোথায় আগে পোস্টিং ছিল একটু আমি শুনি। ছিলাম প্রথমে স্টেট আর্ম পুলিশ 10th ব্যাটালিয়ান। হুম, ওখান থেকে আমার প্রমোশন, আমি শিলিগুড়ি জিআরপি জয়েন করি। হুম, ওখান থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ছিলাম। ওখান থেকে জলপাইগুড়ির থেকে সেই সময় গ্রেটার কুচবিহারের একটা প্রবলেম দেখা দেয়, সেই সময় কুচবিহারে আমার পোস্টিং হয়। সেটাও খুব টাফ টেনিওর ছিল আমার পক্ষে। ওখানে 3 বছর চাকরি করার পর আমাকে দার্জিলিংয়ে নিয়ে আসা হয়। হুম, দার্জিলিংয়ে আমি ছিলাম 4.5 বছর। ওটা আমার মনে হয় সবচেয়ে টাফ। সেই সময় জিএনএলএফ মুভমেন্ট ছিল, কোজা মোমোর একটা হুম। সমস্যা ছিল পাহাড়ি। তারপরে আমার পোস্টিং হয়ে যায় মুর্শিদাবাদে। আচ্ছা। মুর্শিদাবাদ জেলাও খুব টাফ জেলা, বিরাট বড় জেলা। হুম। এদিকে ফারাক্কার থেকে শুরু, ওদিকে শেষ হলো গিয়ে জায়গাটার নাম ভুলে যাচ্ছি। অনেকটাই বড়। অনেকটা অনেকটা 200 বড়, অনেকটা কিলোমিটারের বড়। স্প্যান প্রায়। হুম, সুতরাং অত বড় জেলার ম্যানেজমেন্ট চালানো এবং হুম, অত বড় জেলার কাজ করা, এবং হুম, প্রচুর আর্মসের ইনফিলট্রেশন হতো মুর্শিদাবাদে। হুম। সেখানে কাজ করা খুব খুব আমার টাফ সেখানে কাজ মনে করতে হয়। গিয়ে কোনো সময় থ্রেটনিং এর সমস্যা না, সম্মুখীন সেসব হয়েছেন? হয়নি। সে যেহেতু আমাকে আমি রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ ছিলাম, আমাকে হুম, পুরো এন্টার পুলিশ লাইনটা, মানে রিজার্ভ ইন্সপেক্টর অফ পুলিশ হলো অ্যাডাম অফিসার অফ এসপি। হুম, সুতরাং আমাকে দেখতে হতো, ল অ্যান্ড অর্ডারও দেখতে হতো অনেক সময়। এসপি নিজেই নিয়ে যেতেন সঙ্গে করে, আমার কিছু কমান্ডার ছিল আমার সঙ্গে, তাদেরকে নিয়ে। তো এগুলো সিচুয়েশান ফেস করতে হয়েছে, কিন্তু ওরকম মানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ইনভেস্টিগেশনের সঙ্গে আমি যুক্ত ছিলাম না বলে এই প্রবলেমটা ফেস করতে হয়নি আমাকে। আপনি পাহাড়ের সমস্যার সময় ছিলেন বললেন, তখন মনে হয়নি লাইফ রিস্ক বা কিছু একটা যখন না, সকলে এগুলো এগেনস্টে? এগুলো হয় না। এগুলো ধরুন একটা চাকরি করতে করতে একটা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, তো হুম, হুম, তখন মনে হয় এই সিচুয়েশনটা ওভারকাম করতে পারবো আমি। হুম, হুম, এরকম কোনো ভয় কোনো সময় এরমভাবে নাড়া দেয় না আর কি। অ্যাকচুয়ালি পুলিশ অফিসারদের মধ্যে হুম, সেই হুম, ভয়ভীতি থাকলে তো কাজই করতে পারবে না। হুম। পুলিশের চাকরিতে কি মনে হয় তিনটে জিনিসের খুব দরকার, কি মনে হয় একজন পুলিশ কর্মী হিসেবে এই তিনটে গুণ
বা 3টে বৈশিষ্ট্য একজন পুলিশ কর্মীর থাকা দরকার? ধৈর্য, সহনশীলতা, সাহসিকতা, কি? আর তার সঙ্গে বলবো 3D, আমি যেটা প্রথমে সবসময় প্রথমেই বলেছি, ডেডিকেশন, ডিভোশন অ্যান্ড ডিটারমিনেশন। এই 3টে থাকলে পরে তার পক্ষে পুলিশের কাজ করাটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, পুলিশের কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো অনেক ধরনের কথা শোনা যায়। তার মধ্যে অনেক ধারণা রয়েছে যে পুলিশ মানেই ঘুষখোর অথবা টাকা পয়সার লেনদেন। সকলে তো সেরকম নয়, কিন্তু কিছু কিছু লোকের জন্য পুরো ডিপার্টমেন্টের নাম বদনাম হয়। একজন পুলিশ কর্মী হিসেবে এই দিকগুলোকে কিভাবে দেখেন? এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এটা সব পুলিশ কর্মী যে খারাপ, ওইটা তো আমি প্রথমেই বললাম যে কিছু জনের জন্য সেটা তো ঠিক নয়, বা সেটা যদি কেউ দাবিও করে, পুলিশের প্রতি এই স্টিগমাটাও বহুদিন ব্রিটিশ আমল থেকে লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তুমি যতই মারো তোমার মানে 112, তখন থেকে সেই স্লোগান আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি। সুতরাং পুলিশের ভালো মানুষ আছে বলেই তো পুলিশ ডিপার্টমেন্টটা এখনো আছে। প্রচুর ভালো পুলিশ অফিসার আছে, প্রচুর প্রচুর। তাতে যদি আপনি যদি সংখ্যাটা বিচার করেন, ওই সংখ্যাটা নমিনাল। ওই সংখ্যাটাকে দিয়ে এই ভালোটাকে মন্দটা দিয়ে ঢাকতে পারবে না, ভালোটা ভালোই থাকে। সুতরাং ভালো অফিসার আছে বলেই আমাদের ডিপার্টমেন্টের এখনো সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে সবাই। আচ্ছা, কোন জায়গায় কাজ করতে গিয়ে সবচেয়ে মনে হয়েছিল যে এটা একটা আনন্দের পরিবেশ, এবং এই পরিবেশটা এখানে যদি থাকে, এখানে যদি ট্রান্সফার না হয় সবচেয়ে ভালো হয়? সেটা কোন জায়গা? সেটা দার্জিলিং। দার্জিলিং আমার খুব মানে মনের একটা ভালো লাগার জায়গা। আমার মেয়েরাও বলে যে কিছু সুযোগ, ওদের ছুটির সুযোগ পেলেই বলে একটু দার্জিলিং নিয়ে চলো। সুতরাং দার্জিলিং আমার খুব একটা মনে বিরাট জায়গা করে নিয়েছে। দার্জিলিং, ওখানকার পরিবেশ, ওখানকার মানুষের ব্যবহার, ওখানকার মানুষের কথাবার্তা, ওখানকার মানুষের আপন করে নেওয়ার ক্ষমতা অনবদ্য, এটা অস্বীকার করতে পারবো না। আমি একজন বাঙালি অফিসার, কিন্তু আমাকে ওরা যেভাবে আপন করে নিয়েছিল, হ্যাটস অফ স্যালুট টু দেম, রিয়েলি আই প্রেজ অল অফ দেম। দার্জিলিংয়ে যারা দেখছেন তাদের নিশ্চয়ই আনন্দের বিষয় অবশ্যই। আচ্ছা, ইদানিংয়ের ঘটনাগুলো বলছি, যেমন পুলিশকে কিছু কথা বলা বা পুলিশের ভিডিও বানিয়ে নেওয়া, গায়ে হাত তোলা বা অকথাকে কথা বলা, এখন এই ঘটনাগুলো ভীষণভাবে উঠে আসে, যা আগে দেখা তো দূরস্থ, মানে ভাবাও যেত না। তো কোনো এমন ঘটনাগুলো বারবার, কেন এমন ঘটনাগুলো বারবার উঠে আসছে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করি সেটা হলো মানুষের ধৈর্য বড্ড কমে গেছে। মানুষকে আরো ধৈর্যশীল হতে হবে। কোথায় কোথায় রিয়াক্ট করা, পুলিশকে গালিগালাজ করাটা খুব একটা বিরাট বাহাদুরির কাজ নয়। সুতরাং পুলিশকে সবসময় দোষারোপ করাটাও ঠিক না। মানুষকে আরো একটু ধৈর্যশীল হতে হবে, এবং প্রত্যেকটা সিচুয়েশন তাদেরকেও রিয়েলাইজ করতে হবে, র্যাশনাল হতে হবে। র্যাশনাল যদি মানুষ না হতে পারে, তাহলে পরে কোনো ফিল্ডে কাজ করে কেউ শান্তিও পাবে না। এই সমস্ত ঘটনাগুলো যদি কি কোনো কোনো জায়গায় মনে হয় যে গুরুত্ব বা সম্মানের জায়গাটা হারিয়ে ফেলছে, মানে আপনার কি মনে হয়? পুলিশের সম্মান যারা করার, তারা কিন্তু আজও করে, আগেও করতো, আজও করে, আগামী দিনেও করবে। আর যারা অসম্মান করার, তারা আগেও করতো, এখনো করে, আগামী দিনেও করবে। সম্মানটা মানুষের ভেতর থেকে আসে, ওটা কাউকে কেউ শিখিয়ে দিতে পারে না। আমার তো মনে হয় তাই। আচ্ছা, কটু কথা শুনতে কোনো জায়গায় ধরুন ডিউটি করতে গেছেন, তখন মনের একটা ভাব, অবশ্যই ভালো কথা খারাপ কথা শুনতে তো কারোরই ভালো লাগে না, সেক্ষেত্রে আপনারা ডিউটি করছেন, সেক্ষেত্রে ডিউটির ক্ষেত্রে দাঁড়িয়ে একবার ঘাড় ঘুরিয়েও দেখছেন না, এতটা ধৈর্য কি করে পান একজন পুলিশ কর্মী হিসেবে? এটা ট্রেনিং মডিউল এবং মেন্টালিটি। আপনি নিজেকে কিরমভাবে গ্রুম করছেন, কিরমভাবে নিজেকে তৈরি করছেন, এগুলো যদি আপনার ভেতরে এই ধৈর্য না থাকে, তাহলে পুলিশ জীবনটা কাজ করা একটু টাফ। আপনি মানুষের কথা যদি রিয়াক্ট করে ফেলেন সঙ্গে সঙ্গে, তাহলে পরে তো আপনার ধৈর্য কোথায় রইল না। ধৈর্য আপনাকে রাখতেই হবে। আচ্ছা, কোনো জায়গায় কেউ যখন
কোনো কেস দিতে যাচ্ছে, সেক্ষেত্রে সেই কেসটা থানার থেকে উঠতে ধরুন কোর্টে চার্জশিট পেশ করতে দেরি হচ্ছে, কোন কোন ক্ষেত্রে দেরি হয়? এটা একজন পুলিশ কর্মী হিসেবে হয়তো আপনি বেশি ভালো করে আমাদেরকে বোঝাতে পারবেন। ইনভেস্টিগেশনে অনেক সময় হয় দেরি, হয়তো ইনভেস্টিগেশনে যেই যেই যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো হয়তো পাওয়া যায় না, যেটার বেস করে চার্জশিট ফ্রেম করবে সেটা হয়তো পাওয়া যায় না, সেক্ষেত্রেও হতে পারে। এটা অফিসার টু অফিসার, ইনভেস্টিগেশন কেস টু কেস ভ্যারি করে। আচ্ছা, পুলিশের চাকরিতে এমন কোনো মুহূর্ত যা আপনার জীবন দর্শন বদলে দিয়েছে, এমন কোনো মুহূর্ত? পুলিশের চাকরিতে স্বীকৃতিস্বরূপ দুটো পুরস্কার অর্জন করার সৌভাগ্য পেয়েছি। একটা হলো আমি নিষ্ঠা পদক 2011 সালে, আর একটা প্রশংসা পদক 2006 সালে। মুখ্যমন্ত্রীদের হাত থেকে এই পুরস্কারটা পেয়ে নিজেকে গর্বিত মনে করি। আর একটা ক্ষোভও আছে আমার, সেটা হলো আমার নাম 3বার প্রেসিডেন্ট মেডেলের জন্য সুপারিশ করা হয়েছিল, দুর্ভাগ্যক্রমে আমার কপালে সেটা জোটেনি। সেই একটা ক্ষত তো রয়েই গেছে বুকের ভেতর, এটা আমার সময় নাড়া দেয়। আমি কি এমন করলাম যার জন্য আমার একটা অনেক প্রাপ্য, যেটা আমি মনে করি যে এত আমার রিওয়ার্ড ছিল, কোনো পানিশমেন্ট ছিল না, তবুও কেন আমি পেলাম না, এটা মাঝে মাঝে আমাকে নাড়া দেয়। মাঝে মাঝে ওটা কর্মক্ষেত্রে। তাছাড়া আমি যথেষ্ট সুনামের সঙ্গে চাকরি করার চেষ্টা করেছি, কতদূর করতে পেরেছি সেটা আমার যারা কলিগ ছিলেন, সিনিয়র ছিলেন, তারা বলতে পারবেন। তবে আমি আমার বিশ্বাস যে আমি আমার সম্পূর্ণটা দিয়ে চাকরি করার চেষ্টা করেছি, তার মধ্যে কোনো গ্যাপ ছিল না, তার মধ্যে কোনো খাদ ছিল না, এটা আমি বিশ্বাস করি। জীবনের এই পুলিশ কর্মীর জীবনে, কর্মরত জীবনে একটা খুব আনন্দ ঘন মুহূর্ত, একটা খুব দুঃখের জায়গা যেটা খুব নাড়া দেয় আপনাকে, এমন দুটো ইনসিডেন্ট যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, মানে এমন দুটো ঘটনা। একটা ঘটনা আমাকে খুব নাড়া দেয়, সেটা হলো আমার মা আমার কাছে থাকতেন দার্জিলিংয়ে, তখন আমার সালুয়ায় একটা ট্রেনিং হয়, হায়দ্রাবাদ থেকে একটা এনএসজি ট্রেনিং টিম এসেছিলেন, তখন এসপি আমাকে পাঠান। ট্রেনিং করার সময় আমার মা আমাকে ছেড়ে চলে যান। ট্রেনিং থাকাকালীন সেই সময়টা আমাকে বড্ড নাড়াতেই দেয়। সেই সময়টা সেটা হলো 2008। সেটা একটু নাড়াতেই যায়। সেই শেষ সময়টা মায়ের কাছে আমি থাকতে পারিনি। যাই হোক, আমি সেদিনকেই চলে আসতে পেরেছিলাম, শেষ কাজটা আমি করেছি মায়ের, কিন্তু শেষ সময়টা মায়ের কাছে থাকতে পারিনি। এটা একটা, এই আফসোসটা তো প্রত্যেকটা সন্তানের থাকা উচিত মনে হয় আমার। আর আনন্দ ঘন মুহূর্ত যদি বলেন, যখন আমাকে রিকগনাইজ করা হলো, নিষ্ঠা পদক দেওয়া হলো, সেই মেডেলটা যখন পরিয়ে দেওয়া হলো, সেটা তখন খুবই একটা আনন্দ ঘন মুহূর্ত। সেটা একটা আনন্দ, সেটাতে খুব একটা স্যাটিসফ্যাকশন আসে, তো স্যাটিসফ্যাকশন পেয়েছিলাম আর কি। এমন কোনো কাজ কর্মজীবনে করেছেন যে সময়টা, মানে এমন কোনো কাজের যে মুহূর্তটা খুব, যদি বলি খুব খুবই ডিফিকাল্ট, যেটা একজন পুলিশকর্মী হিসেবে খুব সাহসিকতার পরিচয় দিয়ে এরকম কোনো কাজ করতে হয়েছে, এমন কোনো, যেমনটা আপনি বললেন মুর্শিদাবাদে আপনি ছিলেন, এমন কোনো জায়গাতে এমন কোনো কাজ যেটা খুব সাহসিকতার পরিচয় দিতে হয়েছে, যদি বলি দামাং পুলিশ অফিসার হতে হয়েছে, তেমন যদি কোনো একটা? সেরকম নয়, অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে। সেদিন সিটচিতে একটা পুলিশের ফায়ারিংয়ের ইনসিডেন্ট হয়েছিল। আমি সেদিনকে আমার অ্যানুয়াল মাস্কুলারি ফায়ারিং করাতে হয়, তো সব অফিসারদের, সব কনস্টেবলদের, তা আমি সেদিন এই কালীঝোড়ায় অ্যানুয়াল মাস্কুলারি ফায়ারিং করাচ্ছিলাম। সেই সময় ওই ইনসিডেন্টটা হয়, তারপরে দার্জিলিংয়ে উত্তাল হয়ে ওঠে। আমি পুরো এন্টার কন্টিনজেন্ট নিয়ে, ওই রাস্তায় বড় বড় কাঠের লগ পড়েছিল, সেগুলোকে সরিয়ে, সেগুলোকে নিয়ে এন্টার কন্টিনজেন্ট নিয়ে এসে অত আর্মস অ্যামুনিশন সহকারে আমার আলমারিতে সেগুলোকে সেফলি ওগুলোকে
ঢোকাই। তারপরেই আবার অ্যাডিশনাল এসপি সাহেব ফোন করে বলেন যে অরিজিৎ একটু যাও, ওখানে ঝামেলা হচ্ছে। সেগুলো যেতে হয়েছে, সেগুলো করতে হয়েছে। এমন কাজ করতে গিয়ে কোনো সময় মনে হয়নি ফ্যামিলির থেকে বলছে যে না আর যেতে হবে না, না, মানে এরকম করে একটা ভয়ের ফ্যামিলি জায়গা? সাপোর্ট না থাকলে একজন পুলিশ অফিসার কৃতকার্য হতে পারে না। ফ্যামিলি সাপোর্ট ভীষণ দরকার। ফ্যামিলি সাপোর্ট ছিল বলেই আমার মিসেস আমার পাশে সবসময় ছিলেন বলেই আজকে পুলিশের চাকরিটা সম্পূর্ণ করতে পেরেছি সুনামের সঙ্গে, আশা করি। সুতরাং ফ্যামিলি সাপোর্ট ভীষণ দরকার। পুলিশ অফিসার কোনো ছুটি নেই, 52টা শুধু রবিবার পুলিশ অফিসাররা পায় না। সুতরাং এটাকেও তো অ্যাডজাস্ট করতে হয় ফ্যামিলিকে। সুতরাং পুলিশ ফ্যামিলির স্যাক্রিফাইসটা বিরাট। আমি সবসময় তাদেরকে খুব শ্রদ্ধা করি এই জন্য। আচ্ছা, আগামীতে যারা পুলিশ অফিসার হতে চাইছেন, আপনার যারা যারা রয়েছেন তারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটু ধৈর্যশীল হতে হবে, সাহসিকতা তো থাকতেই হবে, শেখার চেষ্টা থাকতে হবে। মানুষের ভালো জিনিসটা নেব, খারাপ জিনিসটা পরিহার করব, এই জিনিসটা যদি থাকে তাহলে পরে আগামী দিনে সে নিশ্চয়ই একটা ভালো জায়গা করে নিতে পারবে। পুলিশের চাকরিতে ধৈর্যটা বড্ড দরকার, ভীষণ ধৈর্যশীল হতে হয়। ধৈর্য না থাকলে পুলিশের চাকরিতে কৃতকার্য হওয়া একটু অসুবিধা হয়ে পড়ে বলে আমি মনে করি। আগামী প্রজন্মের কাছে এটাই আমার বার্তা, যে ধৈর্যশীল হও এবং শেখার চেষ্টা করো। যে কোনো কাজ শেখার ক্ষেত্রে কোনো সময় ছোট কেউ হয় না, শিখতে হবেই। তুমি যত ভালো শিখবে তত তোমার কাজের জন্য তোমাকে সবাই স্বাগত জানাবে, সবাই তোমাকে সম্মান করবে। ইউর ওয়ার্ক ইজ ইউর ওয়ারশিপ। আর জনগণের উদ্দেশ্যে বা শহরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন একজন রিটায়ার্ড পুলিশ কর্মী হিসেবে? মানুষের পাশে থাকুন, মানুষকে সাহায্য করুন, মানুষের বিপদে মানুষের আপদে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন, আর একটু ধৈর্যশীল হন। সমস্ত জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলেই সমাজটা সুন্দর হবে, আরও ভালো হবে, এবং ভালো হতেই হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য আরও প্রচুর পরিমাণে গাছ লাগান, যেটা আমার একটা হবি ছিল। আমি প্রচুর পরিমাণে গাছ লাগাতে ভালোবাসি। সেটা করুন, পরিবেশকে আরও সুন্দর করুন এবং সবুজ শ্যামলা করে তুলুন বাংলাকে, এটাই আমার প্রার্থনা। ধন্যবাদ। আজ আমাদের স্পেশাল গেস্ট ছিলেন অরিজিৎ গোস্বামী। নিজের কর্মজীবনের ৩৫ বছরের অভিজ্ঞতা থেকে যা যা তিনি সঞ্চয় করেছিলেন, ততটা আমাদের এই স্বল্প সময়ে আমাদের সাথে কথা বলেন, আমাদের ঋদ্ধ করলেন। ধন্যবাদ আপনাকে। এবং অবশ্যই নিশ্চয়ই আপনারাও অনেকটা জানলেন, শুনলেন, যেমনটা প্রথমে বলেছিলাম, পুলিশের কাছ থেকে শুনবো আজ পুলিশের কাহিনী। আগামীতে আবারও নতুন মুখ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে শিলিগুড়ি লাইভে, শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার। নমস্কার।